তারপরে মাহির, টিএম, হ্যাঁ, তারপরে হিমেল, এরপর হচ্ছে সায়েদ ফাতিন, হ্যাঁ, তারপর টিএম এর ফয়সাল, টিএম এর রোল 11, তোফায়েল আহমেদ, হ্যাঁ, তারপর আব্দুল আজিজ অনিক। এরকম অনেককে কিন্তু আমি পাইতেছি যারা আইডিটা ঠিকভাবে লিখে নাই। পরে কিন্তু কান্নাকাটি করবো যে স্যার আইডি তো আসে না অ্যাটেন্ডেন্সের মধ্যে। ওকে, আচ্ছা, আহ রিনেমটা ঠিকভাবে করো। আমরা নেক্সট টপিকে যাব। সবাই এখনো জয়েন করে, অনেক কম জয়েন করছে অ্যাকচুয়ালি। ইয়ার্ন ফ্যাব্রিকের সিয়াররা একটু দেখো যে তোমাদের সবাই নিউজটা জানে কিনা, টাইম মতো ক্লাসে কেন আসছে না। স্যার অ্যাকচুয়ালি গ্রামে তো অনেক স্টুডেন্টরা স্যার নেট কানেকশনের কারণে জয়েন হতে পারছে না স্যার। এখন এইগুলা আসলে এখন এই সমস্ত এক্সকিউজ 2015 সালে দিলে হইতো, ঠিক আছে? এখন 2025 সাল। এখন তোমার গ্রাম কি, এখন সেন্ট মার্টিনের সাগরের মাঝখানে বসেও মানুষ অনলাইন ধুমসে চালাইতেছে। এটা আসলে খুবই এক্সকিউজ হয়ে যায়, এখন ভেগ এক্সকিউজ হয়ে যায়। হুম। মোবাইল ডেটার স্পিড এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের চাইতেও বেশি। আহ এবং স্মার্টফোন নাই এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক আছে, এক্সট্রিম প্রবলেম কারো থাকতে পারে, হসপিটালাইজ বা অন্য কিছু, সেগুলা আলাদা বিষয়, বাট আদারওয়াইজ সবাই অ্যাটেন্ড করা উচিত। আর কেন ক্লাসটা করতেছি আবার বলি, ইয়ান ফ্যাব্রিক তোমরা হয়তো শুনো নাই, বিকজ খোলার পরে মাত্র 2 সপ্তাহ আছে, 4টা ক্লাস, এর মধ্যে একটা সিটি, বাকি 3টা ক্লাসের 3টাই আমার ডিসকাশন 6 শেষ করতে চলে যাবে। সো একেবারে প্যাকড, আমার এক্সট্রা কোনো টাইমই নাই। সো ডিসকাশন 6-এর আগে কিন্তু 5 বাকি, 5-এর আগে 4-এর এই যে একটা ক্লাস এখনো বাকি। সো এই 3টা ক্লাস যদি আমরা অনলাইনে না করি তাহলে কিন্তু টাইমলি আমরা শেষ করতে পারবো না। দেখা যাবে পিএল এর মধ্যে ক্লাস করা লাগবে, বা আলটিমেটলি এটা পরে অনলাইন ক্লাস করাই লাগবে। হ্যাঁ। সো পরে করার চেয়ে আগে করে ফেলা ভালো। সো এই কারণে আমরা আজকে এখানে একটা অনলাইন ক্লাস করতেছি, এবং সম্ভবত কালকে বা পরশুদিন আরেকটা করতে হবে। ঠিক আছে, ডাবল ক্লাস হবে সেটা। ডাবল ক্লাস মানে বেশিক্ষণ হবে না, ডিসকাশন 5 খুবই ছোট এবং সহজ। ঠিক আছে, এটা শেষ করতে সময় লাগবে না। ডিসকাশন 5 আমরা ধরা যাক 70-80 মিনিটসের মধ্যে করে ফেলতে পারবো, এটা কাল পরশুর মধ্যেই করব, সবাইকে বলে রাখলাম। সিআর কে আমি জানাই দিব টাইম কখন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে তাহলে আমরা শুরু করি, দেখো। আহ আজকে ক্লাসটা কতক্ষণ হবে স্যার? আজকে এখন আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম। তোমাদের টিএম এ যারা আছো তোমাদের 2টা ক্লাস হবে, আর ওদের একটা ক্লাস হবে। ফ্যাব্রিকার যারা আছে ইয়ার্নের, হ্যাঁ, ওদের একটা ক্লাস, তোমাদের 2টা হবে। আচ্ছা, ফাইন। সো আমরা ইনফ্লেশনের একটা টপিকে যাব, যেটা হচ্ছে এক্সট্রিম লেভেল অফ ইনফ্লেশন, সেটা বাকি আছে। তার আগে আমরা একটু ডিফ্লেশন কি জিনিস দেখে নেই। ডিফ্লেশন জিনিসটার মানে হচ্ছে প্রাইস লেভেল কমে যাওয়া, ফল ইন ওভারঅল প্রাইস লেভেল, যেটা খুব রেয়ার ঘটনা। সাধারণত আমরা এটা হয়তো 10-20 বছরে একবার দেখি, বা কোনো বছরের মাঝামাঝি সময়ে কোনো কারণে হইতে পারে। বাট ওভারঅল একটা বছরের মধ্যে ডিফ্লেশন এভারেজে দেখা খুব রেয়ার ঘটনা। সো যখনই নেগেটিভ ইনফ্লেশন দেখবা, মানে ইনফ্লেশনের পার্সেন্টেজটা নেগেটিভ পার্সেন্টেজ, সেটাই হচ্ছে ডিফ্লেশন। ডিফ্লেশনের কিছু বেনিফিট আছে, বেনিফিটটা যেমন হচ্ছে তোমার ওই যে নমিনাল ইন্টারেস্ট রেট, এটা কমতে থাকবে। নমিনাল ইন্টারেস্ট কমবে কেন? ওই যে ফিশার ইফেক্টের মধ্যে তোমরা পড়ছো, যে ফিশার ইফেক্টটা কি বলছিল, তোমার নমিনাল ইন্টারেস্ট ইকুয়ালস টু রিয়েল ইন্টারেস্ট প্লাস ইনফ্লেশন। সো ইনফ্লেশন যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে নমিনাল ইন্টারেস্ট কমে আসবে। সো নমিনাল ইন্টারেস্ট যদি কমে আসে, তখন ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য এটা একটু সহজ হয়। ঠিক আছে, লোন নেওয়া ইজিয়ার হয়। এরপরে তোমার হচ্ছে মানির যেই তোমার পারচেজিং পাওয়ারটা বৃদ্ধি পায়, তোমার ক্রয় ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। আহ শু লেদার কস্ট, তোমার যে মানির ভ্যালু ম্যানেজ করার জন্য তোমার যে দৌড়াদৌড়ি, একটু আগে যেটা বুঝাইলাম, হ্যাঁ, এই শু লেদার কস্ট আস্তে আস্তে কমে আসবে, তোমার মানি ম্যানেজমেন্টের প্যারা আগের চেয়ে কম হবে। তবে ডিফ্লেশনের কিছু কস্ট আছে বা নেগেটিভ সাইড আছে। ডিফ্লেশনের নেগেটিভ সাইডটা হচ্ছে এই ওয়েলথের যে মেনু কস্ট, সরি, প্রথমটা হচ্ছে মেনু কস্ট। প্রাইস ইনক্রিজ করার জন্য যেভাবে করে তোমার একটা ক্যালকুলেশনের প্রয়োজন হয়, মেনু প্রিন্ট করা লাগে, ক্যাটালগ প্রিন্ট করা লাগে, প্রাইস অ্যানালিস্টের খরচ আছে, এই মেনু কস্টটা কিন্তু প্রাইস ডিক্লাইন করলেও হবে। প্রাইস বাড়লেও যেমন তোমার মেনু কস্ট হবে, প্রাইস কমলেও মেনু কস্ট হবে, অর্থাৎ সেখানেও তোমাকে মেনু চেঞ্জ করতে হবে এবং যাবতীয় ক্যালকুলেশন গুলো করতে হবে। স্যার মেনু কস্ট সেকেন্ডলি, বলতে কি বোঝাচ্ছে? তুমি কি ক্লাসে ছিলা? ও তুমি তো, তোমাদের তো একটা ক্লাসরুমে বুঝাইছিলাম, মেনু কস্ট হচ্ছে একটা বিজনেসের নিজের প্রাইস চেঞ্জ করার জন্য যে সমস্ত এক্সট্রা কস্ট নিতে হয়। যেমন তার প্রাইসের চার্ট বা হচ্ছে ক্যাটালগ, এই সমস্ত জিনিস আপডেট করা লাগে। কংগ্লোমারেট বিজনেসের যে করা লাগে, হ্যাঁ, প্রাইস অ্যানালিস্টকে টাকা দিয়ে হচ্ছে রাখতে হয়।
ফর অ্যাডজাস্টিং দেয়ার প্রাইসেস, এই সমস্ত খরচ হচ্ছে মেনু কস্ট। সো প্রাইস ইনক্রিজের জন্য, প্রাইস ডিক্রিজের জন্য, দুইটার জন্যই মেনু কস্ট থাকবে। সেকেন্ডলি, ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন, একটু আগে আমরা বলছিলাম যে আনএক্সপেক্টেড ইনফ্লেশন হইলে ক্রেডিটরের ওয়েলথ কমে যায়, ডেটরের ওয়েলথ বেড়ে যায়। তো একটু আগে বলছিলাম না যে ওই যে মারুফ হচ্ছে তোমার 100 টাকা লোন নিছে কিন্তু ফেরত দিছে কম। এখন ডিফ্লেশন হইলে কি হবে? ডিফ্লেশন হইলে টাকার ভ্যালু বাড়ছে। ধরো তোমার ইনফ্লেশন রেট হচ্ছে -5%, তাহলে -5% হইলে ধরো তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছো, হ্যাঁ, আলবি ধার নিছে 100 টাকা। আহ, এখন তুমি যখন ফেরত দিতেছো 100 টাকা, এই টাকার ভ্যালু কিন্তু 5% বাইরে গেছে। আর তো আমাকে 105 টাকা তুমি ফেরত দিচ্ছ। সো যে ক্রেডিটর, যে ধার দিছে, তার ওয়েলথের পরিমাণ বেড়ে যাবে, এবং যে ডেটর বা ধার নিছে তার ওয়েলথের পরিমাণ কমে যাবে, কারণ ফেরত দেওয়ার সময় তাকে বেশি টাকা ফেরত দিতে হবে। তো এটা হচ্ছে ডিফ্লেশনের একটা সমস্যা। এরপরে ডিফ্লেশনের ফলে ব্রডার ম্যাক্রো ইকোনমিক প্রবলেম তৈরি হয়। যেমন ধরো, দাম কমতে থাকলে আস্তে আস্তে প্রোডাকশন ডিসকারেজড হবে। যারা প্রডিউসার আছে তারা চিন্তা করবে যে হচ্ছে যেহেতু প্রাইস লেভেল ফল করতেছে, আমরা বসে থাকবো, ফিউচারের জন্য প্রডিউস করব, এখন কারেন্ট পিরিয়ডে প্রডিউস করবো না। সো কারেন্ট পিরিয়ডে প্রোডাকশন কমতে পারে, এবং প্রোডাকশন কমে শর্টেজ দেখা দিতে পারে। শর্টেজ দেখা দিলে আলটিমেটলি ডিফ্লেশনটা থাকবে না, উল্টে ইনফ্লেশন তৈরি হবে। সো এখান থেকে আরেকটা প্রবলেম যেটা হইতে পারে, আনএমপ্লয়মেন্ট বাড়তে পারে। যেটা আমরা তোমার একটু আগে বললাম যে ইনফ্লেশনের একটা ছোট বেনিফিট হচ্ছে এমপ্লয়মেন্ট বাড়া। হ্যাঁ, ইনফ্লেশনের ফলে আস্তে আস্তে লেবার হায়ার করা যায় বেশি, এবং প্রফিট আর্ন করার জন্য ফার্মগুলো বেশি উৎপাদন করে, বেশি এমপ্লয়মেন্ট হয়। অন্যদিকে ডিফ্লেশন হইলে আস্তে আস্তে তোমার আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হইতে পারে। সো এই হচ্ছে কস্ট অফ ডিফ্লেশন। এবার আসো আজকের ক্লাসের সবচেয়ে মজার টপিক, সবচেয়ে ইন্টারেস্টিং টপিক অফ দিস ডিসকাশন, হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন শব্দটা শুনলেই তুমি বুঝতেছো যে এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের, মানে ভয়াবহ মাত্রার ইনফ্লেশন। তো এখন এই ভয়াবহ মাত্রার ইনফ্লেশনটা কত পার্সেন্ট? কেউ কি আমাকে বলতে পারবা যে অ্যানুয়ালি কত পার্সেন্ট হইলে এটা হাইপার ইনফ্লেশন হবে? যে কেউ একটু বলো না, গেস করো। ওই 30%-এর উপরে হয়। আচ্ছা, কেউ একজন বলছে 30%, আমি একটু সাইডে লিখি। হ্যাঁ, আর কেউ গেস করো। স্যার, জিম্বাবুয়েতে তো মেবি 1000%-এর উপরে হয়েছিল সম্ভবত। আমি আচ্ছা, জিম্বাবুয়ে জিম্বাবুয়ে 1,000, একজন বলছে 1,000%। আচ্ছা, অনেক বেলা ফেলছো। আর কেউ? স্যার 50%-এর উপরে। বার্ষিক? ইয়েস স্যার, পার মাসে বা এমন টাইপের। ওকে, গুড গুড, অনেক ভালো ভালো গেস দিছো তোমরা। দেখি আমি হাইপার ইনফ্লেশনের ডেফিনেশনটা কি। হাইপার ইনফ্লেশন হচ্ছে ইনফ্লেশন দ্যাট এক্সিডস 50% পার মান্থ ওভার 1% পার ডে। 50% তোমরা পার ইয়ার বলেছো, 30% পার ইয়ার বলেছো। 50% যদি মাসেই বৃদ্ধি পায়, প্রতি দিনে দিনে যদি 1% করে দাম বাড়তে থাকে মিনিমাম, সেটাকে বলে হাইপার ইনফ্লেশন। এবং তাহলে এটা বছরে কি হবে? যদি 50% পার মান্থ, এটা যদি আহ এভাবে চলতে থাকে, তাইলে 1 বছরে 100 গুণ দাম বাড়বে। এবং 3 বছর যদি এটা চলতে থাকে, তাইলে 2 মিলিয়ন বা 20 লাখ গুণ দাম বাড়বে। এবার চিন্তা করে দেখো যে তোমার যদি একটা চিপসের দাম 10 টাকা হয়, এ, 10 টাকা প্যাকেটের চিপস, এবং এই দেশে হাইপার ইনফ্লেশন হইতেছে, 50% পার মান্থ করে ইনফ্লেশন হচ্ছে, তাহলে 3 বছর পরে এই 10 টাকার চিপসের দাম কত হবে? 2 কোটি টাকা। বুঝা যাইতেছে? হাইপার ইনফ্লেশনের মাত্রা বুঝা যাইতেছে? 3 বছর পরে 10 টাকার চিপস হবে 2 কোটি টাকা। ওকে, এবার আসো যে এই যে কথাটা বললাম, কেমন অবাস্তব অদ্ভুত শোনা যেতেছে, যে এইভাবে আবার ইনফ্লেশন হয় নাকি, এত বেশি দাম বাড়ে নাকি? ঠিক আছে, সেইখানে আমরা যাব। তবে যাওয়ার আগে, বাস্তব উদাহরণ গল্পগুলো বলার আগে আমরা একটু দেখি যে হাইপার ইনফ্লেশন কোত্থেকে হয়। হাইপার ইনফ্লেশনের পেছনে মূলত দায়ী হইতেছে গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্টের টাকা খরচ করার প্রয়োজন, তাদের বিভিন্ন ধরনের স্পেন্ডিং আছে। তারা কেন খরচ করে? তাদের বাজেটে ব্যয়ের খাত কেন থাকে? কারণ তারা হচ্ছে পুলিশ, মিলিটারি, তোমার সরকারি চাকরিজীবী, এদের বেতন দেয়, এদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। হ্যাঁ, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি অনেক কিছু পরিচালনা করে। সো দেশ চালাইতে গেলে গভর্নমেন্টের নানা ধরনের খরচ করা লাগে। তো এই খরচের যে উৎস, খরচের উৎসগুলা কি, কেউ আমাকে বলবা?
তিনটা মূল উৎস আছে, বলো তো কি কি হইতে পারে? কোন কোন মাধ্যমে সরকার আয় করে? ট্যাক্সের মাধ্যমে। ভেরি গুড। তারপর? তারপর স্যার বন্ড বিক্রির মাধ্যমে, ভেরি বন্ড গুড। স্টক। বন্ড স্টক। তারপর? আর আরেকটা রেমিটেন্স মনে হয় আছে কিছু। আচ্ছা, রেমিটেন্স, হ্যাঁ রেমিটেন্স ঠিক আছে, রেমিটেন্স হচ্ছে আয়ের উৎস না, এটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টকে ঠিক রাখে। সো মেইনলি গভর্নমেন্টের আয়ের উৎস হচ্ছে ট্যাক্স। ওই রেমিটেন্সের ওইখান থেকেও হচ্ছে পার্সেন্টেজ অফ ট্যাক্স গভর্নমেন্ট পায়, এটা ট্যাক্সের মধ্যেই ধরা যায়। সো বিজনেস থেকে কর্পোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট পাচ্ছে, এইটাই হচ্ছে রাজস্ব আয় আমরা যেটাকে বলি, গভর্নমেন্টের সবচেয়ে বড় আয়ের উৎস। এবং যদি রাজস্ব আয় কম থাকে তাহলে গভর্নমেন্ট ধার করে। কিভাবে ধার করে? ব্যাংক থেকে লোন নিতে পারে, আর লোন নেওয়ার পাশাপাশি আরেকটা কাজ করতে পারে, গভর্নমেন্ট বন্ড নেয়, বন্ড বিক্রি করে। সরকারের যে সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র সেল করার মাধ্যমে পাবলিকের টাকা ধার নেয়। ঠিক আছে, তো সেকেন্ড মাধ্যমটা হচ্ছে ধার। এটা ডাইরেক্ট মানি হইতে পারে বা বন্ড হইতে পারে। সো ট্যাক্সের টাকা ডাইরেক্ট সরকারের ইনকাম, এবং ট্যাক্সের টাকা না থাকলে ধার করার একটা উপায় আছে। এখন যদি একটা দেশে ক্রাইসিস তৈরি হয়, যেমন ধরো দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপ, বা হচ্ছে আহ বিভিন্ন জায়গায় মানুষের আয় রোজগার কমে গেছে, তো মানুষের আয় রোজগার যদি কমে, ব্যবসা বাণিজ্য যদি না চলে, তাহলে কিন্তু সরকারের ট্যাক্স কম হয়। ঠিক আছে, সরকার বিজনেস থেকেও ট্যাক্স পাচ্ছে না, ইনকাম ট্যাক্সও পাচ্ছে না। এবং দেশ যদি অস্থিতিশীল হয়, তখন গভর্নমেন্ট বন্ড সেল করতে পারবে না। মানুষ যদি কনফিডেন্স না পায়, কনফিডেন্স না পাইলে গভর্নমেন্ট তখন সঞ্চয়পত্র সেল করার যেই জায়গাটা, এটাও হারায় ফেলবে। সেই সময়ে গভর্নমেন্টের একটা উপায় বাকি থাকে, 3 নম্বর উপায়। এই উপায়টা কি বলো দেখি? স্যার তাহলে এক্সট্রা টাকা ছাপায় দিবে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ওয়ে। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ইনফ্লেশনের, যে গভর্নমেন্ট ক্যান প্রিন্ট মানি। এই ফিয়াট কারেন্সি বা পেপার কারেন্সি প্রচলন হওয়ার পর থেকে গভর্নমেন্টের হাতে একটা আলাদা পাওয়ার চলে আসছে, টাকা ছাপানোর পাওয়ার। এই টাকা ছাপানোর পাওয়ারকে বলা হয় সেইগনোরেজ। সেইগনিওর শব্দটা আসছে ফ্রেঞ্চ সেইগনিওর থেকে। সেইগনিওর মানে হচ্ছে ফিউডাল লর্ড, যে লর্ডরা তাদের নামে স্বর্ণ মুদ্রা, রৌপ্য, ব্রোঞ্জ মুদ্রা ছাপাইতো, এবং সেই অনুযায়ী তারা তাদের দেশে ব্যবসা বাণিজ্য করত। এই পাওয়ারটা আধুনিক যুগে চলে আসছে একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে, বা সরাসরি সরকারের হাতে। তো সরকার টাকা প্রিন্ট করার মাধ্যমে যে আয় করে, বা তার খরচের জন্য যেই টাকাটা ছাপানোর মাধ্যমে সে ব্যবস্থা করতেছে, এইটাকে বলা হয় সিগনোরেজ। এখন এই সিগনোরেজ যদি গভর্নমেন্ট ব্যবহার করে, তাইলে কি হবে? কে বলতে পারবা টাকা ছাপাইলে কি হয়? স্যার মুদ্রাস্ফীতি হয় না? কিভাবে হয়? মানে আপনার স্যার বাজারের মধ্যে স্যার যদি হচ্ছে যতটুকু টাকা দরকার এর চেয়ে বেশি যদি টাকা যদি সাপ্লাই থাকে হুম। তখন টাকার ভ্যালু কমে যায়। আচ্ছা, ভেরি গুড, তখন ভেরি গুড। তখন হচ্ছে ওই টাকাটা দিয়ে আপনি যদি হচ্ছে 100 টাকাতে যতটুকু পণ্য আগে পাইতেন, এখন ইয়েস, টাকা ভ্যালু কমে যাওয়ার কারণে ওই 100 টাকাতে পণ্য আরো কম পাবেন। এক্স্যাক্টলি, ভেরি গুড, গুড অ্যান্সার। আলভি কিছু বলবা? স্যার বন্ডের বিষয়টা জানতে চাচ্ছিলাম, এটা যে বন্ড সেল করে যে সরকার। আচ্ছা, এটার পরে আরেক সময় বলতেছি, হ্যাঁ, আপাতত টপিকে থাকি। তো এখন আহ, ইয়ে যে সিফতি না, কে যেন বললা, না সিফাত? কিস্তি। হ্যাঁ হ্যাঁ, চমৎকার, ভালো বলছো। তো এখন দেখো, আমরা ফর এক্সাম্পল ধরে নেই আমার দেশে মোট উৎপাদন হইতেছে 5টা আপেল। ঠিক আছে, আমার দেশে সবাই মিলে আমরা 5টা আপেল উৎপাদন করতেছি, এবং আমার দেশে মোট মুদ্রার পরিমাণ হইতেছে 100 টাকা। কারেন্সি হচ্ছে 100 টাকা মোট, এবং আপেল হইতেছে 5টা, এই হচ্ছে উৎপাদন। তাইলে আমার 100 টাকার পারপাস কি, 100 টাকার কাজ কি? এই 5টা আপেলকে বিনিময় করা। মোট পণ্য বা সার্ভিসের বিনিময়ের জন্যই কিন্তু আমরা টাকা ব্যবহার করি। তাহলে যে পরিমাণ পণ্য আমার কাছে অ্যাভেলেবল থাকবে, আমরা মোট টাকা দিয়ে ওই পরিমাণ পণ্যই ট্রানজাকশন করব। আদারওয়াইজ টাকার কোনো কাজ নাই, পারপাস নাই বা ভ্যালু নাই। এখন আমরা যদি 5টা আপেলের জন্য 100 টাকা ব্যবহার করি, একটা আপেলের দাম কত হইতেছে? খুব সহজ হিসাব, 20 টাকা। এখন ধরো আমার ইকোনমিতে আমি ইচ্ছা করে আরো 100 টাকা যুক্ত করলাম, মানে আমি বানাইলাম 100 টাকা ছাপায়া বিভিন্ন মানুষের কাছে দিয়ে দিলাম। এই তোমাকে 10 টাকা দিলাম, আরেকজনকে 20 টাকা দিলাম, আরেকজনকে 50 টাকা দিলাম। সো আমার ইকোনমিতে এখন মোট হয়ে গেছে 200 টাকা। কিন্তু উৎপাদন আগের মতোই আছে, মানে এই যে 5টা আপেল আমরা উৎপাদন করতাম,
সেই 5টা আপেলই আছে। তার মানে হচ্ছে এই 200 টাকা দিয়ে আমি এখন ওই 5টা আপেলকে বিনিময় করব। তাহলে এখন একটা আপেলের দাম কত হয়ে দাঁড়াবে? 40 হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এক্স্যাক্টলি দ্বিগুণ। তাহলে তুমি যেই পরিমাণ এক্সট্রা টাকা ছাপাইতেছো, প্রাইস কিন্তু ওইভাবে বাড়তে থাকবে। সো এইভাবে তুমি যদি উৎপাদন না বাড়ায়, কোনো ট্যানজিবল অ্যাসেট তৈরি না করে, রিসোর্স ক্রিয়েট না করে, এমনিতেই হাওয়া থেকে টাকা বানাইতে থাকো এবং সেই টাকা তোমার ইকোনমির ভিতরে ইনজেক্ট করতে থাকো, টাকার ইনজেকশন দিতে থাকো, তাহলে এক্সিস্টিং যে মুদ্রা ছিল, এই যে দেখো আগের যে 100 টাকা ছিল, এই টাকার ভ্যালু কমবে। আগে তোমার কাছে 100 টাকা ছিল, সাপোজ তুমি এটা দিয়া 5টা আপেল কিনতে পারতা, এখন কিন্তু সেটা পারবা না। এখন একটা আপেলের দাম হয়ে গেছে 40 টাকা। তার মানে তোমার এই 100 টাকা দিয়ে তুমি আপেল কিনতে পারবা 2.5টা। সো তোমার ক্রয় ক্ষমতা ফল করবে এবং প্রাইস লেভেলের যে এই ইনক্রিজ ইনফ্লেশন, এইটা দ্রুত করে বাড়তে থাকবে। এখন আসো একটা দেশের ক্ষেত্রে এই ঘটনার সিকোয়েন্সটা কেমন, কি সিকোয়েন্সে বা কোন সিরিয়াল আসলে ঘটনাটা ঘটে, আমি একটু দেখাই তোমাদেরকে। হাউ হাইপার ইনফ্লেশন অ্যারাইজেস। হাইপার ইনফ্লেশন শুরু হওয়ার প্রথম শর্তটা হচ্ছে ইনঅ্যাডেকুয়েট ট্যাক্স রেভিনিউ। ইনঅ্যাডেকুয়েট শব্দের অর্থ কি? অপর্যাপ্ত। এক্স্যাক্টলি, অপর্যাপ্ত। তোমার দেশের ট্যাক্স রেভিনিউ যদি প্রয়োজনের তুলনায় কম হয়, হ্যাঁ, যে সরকারের খরচ করার জন্য 5,000 কোটি টাকা দরকার, কিন্তু রাজস্ব আয় হয়েছে 3,000 কোটি টাকা, কম হয়েছে, তো সরকার তখন এই ঘাটতিটা পূরণ করবে কিভাবে? ঠিক আছে, ওই যে বললাম বন্ড সেল করার চেষ্টা করবে। যদি পাবলিকের কনফিডেন্স না থাকে তাহলে বন্ড কিনবে না, তখন মানুষের টাকা ধার করা সম্ভব হবে না, তখন গভর্নমেন্ট টাকা ছাপাবে। এখন এই যে ইনঅ্যাডিকুয়েট ট্যাক্স রেভিনিউ থেকেই শুরু হইলো ফার্স্ট স্টেপ। সো গভর্নমেন্ট বন্ড সেল করতে পারতেছে না, সো গভর্নমেন্ট মানি প্রিন্ট করতেছে টু কাভার দ্য ডেফিসিট। ডেফিসিট মানে ঘাটতি। আয়ের তুলনায় ব্যয় যদি বেশি হয় তাহলে ঘাটতি বলি আমরা সেটাকে। এই ঘাটতি বাজেট পূরণ করার জন্য গভর্নমেন্ট টাকা ছাপাইতেছে, এবং টাকা ছাপাইলে ইকোনমির ভিতরে ওই যে টাকা ছাপায় তুমি ইনজেকশন দিতেছো, র্যাপিডলি মানি গ্রো করতেছে। তোমার ইকোনমির মধ্যে আগে কারেন্সি ছিল ধরো 50,000 কোটি টাকা, এখন আছে ধরো 70,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা ছাপায় ফেলছো, তাহলে র্যাপিডলি মানি গ্রো করতেছে। মানি যত গ্রো করবে তার ভ্যালু তত কমবে। মানির ভ্যালু কমা মানেই হইতেছে প্রাইস লেভেল ইনক্রিজ করা। মানির পরিমাণ যত বেশি, মানির সাপ্লাই যত বেশি, তত তোমার মানির ভ্যালু কম। মানির ভ্যালু কম মানে তুমি কম কিনতে পারবা, হুইচ ইজ প্রাইস লেভেল ইনক্রিজ করা। প্রাইস লেভেল যখন ইনক্রিজ করবে, এইখানে হচ্ছে একটা লুপ হোল তৈরি হবে। লুপ হোলটা কি দেখো, আমরা অপর্যাপ্ত ট্যাক্সের কারণেই কিন্তু টাকাটা ছাপাইতে বাধ্য হয়েছে আমাদের সরকার। এখন এই যে টাকার ছাপানোর ফলে প্রাইস লেভেল বাড়লো, এর ফলে যেটা হবে, সরকার এখন যে ট্যাক্সটা পাবে এইটার রিয়েল ভ্যালু কমে আসবে। সরকার জুলাই মাসে বলে দিছে যে আমাকে নভেম্বরে 10% ট্যাক্স দিবা। জুলাই থেকে নভেম্বর 6 মাসের একটা ডিলে আছে, দেখো, ডিলে ইন ট্যাক্স কালেকশন। এটা সব গভর্নমেন্টেই থাকে, ট্যাক্স অ্যানাউন্স করার সাথে সাথেই সব ট্যাক্স চলে আসবে না। সো ট্যাক্স রেট অ্যানাউন্স করলো গভর্নমেন্ট, ধরো 15% বাড়ায়ও দিছে, যেহেতু ট্যাক্সের শর্টেজ ট্যাক্স বাড়ায় দিছে। কিন্তু প্রাইস লেভেল ইনক্রিজ করার ফলে ওই যেই টাকা সরকারের ট্যাক্স আসার কথা, ওই টাকার অ্যাকচুয়াল ভ্যালু ফল করবে। তাহলে সরকার যেই খরচ করতে চাইতো, মানে সরকারের যেই যেই জায়গায় খরচ করার প্রয়োজন ছিল, সবগুলো জায়গায় খরচ করতে পারবে না, কারণ সরকারের এখন ক্রয় ক্ষমতা কমে গেছে। তাহলে সরকার কি করবে? এটা সলিউশন কি? সরকার আবার টাকা ছাপাবে, কারণ তার ট্যাক্স রেভিনিউ আসে নাই এবং সে বন্ড সেল করতেও পারতেছে না, সে আরেকবার টাকা ছাপাবে। So এইভাবে কন্টিনিউয়াস কয়েকবার টাকা ছাপানোর ফলে র্যাপিডলি মানি ক্রিয়েশন যখন হবে, তখন একটা ইকোনমিতে এইভাবে 50% পার মান্থ লেভেলের হাইপার ইনফ্লেশন ক্রিয়েট করবে। এবার আসো হাইপার ইনফ্লেশনের গল্পে আসো। কস্ট গুলাতে আমরা পরে পরে আসতেছি, গল্পে আসি। হাইপার ইনফ্লেশন ইন ইন্টারওয়ার জার্মানি 1921-23। আচ্ছা, সো এই ঘটনাটা ঘটতেছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তোমার 1914 থেকে 18, যদি তোমরা আহ জেনে থাকো, হয়তো তোমরা জানো। সো এর পরে কি ঘটনা ঘটছে দেখো। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছে, তাই না? কাদের কাছে পরাজিত হয়েছে বলো দেখি? কাদের কাছে হারছে?
তাড়াতাড়ি বলো। স্যার ওই যে ফ্রান্স ছিল ওদের কাছে হারছে, ফ্রান্স যে ফ্রান্স আর ইংল্যান্ড নাকি? ব্রিটেন, রাইট, ব্রিটেন ফ্রান্স তারাই ছিল মেইন ফোর্স, ঠিক আছে, সাথে আরো অনেকগুলো পার্টি ছিল। ইউনাইটেড স্টেটস কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সরাসরি অংশীদার ছিল না, তারা ফাইন্যান্সিয়ালি বিভিন্ন সাপোর্টে দিয়েছে বা অন্য কিছু, তবে সরাসরি সামরিক ভাবে অংশগ্রহণ করে নাই। মেইনলি যুদ্ধটা হয়েছে জার্মানি এবং তার যে মিত্রশক্তি এগেইনস্ট ফ্রান্স ব্রিটেন এবং তাদের মিত্রশক্তি, আর অনেকগুলো দেশই ছিল। সো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় হইল। এখন জার্মানির পরাজয় হওয়ার পরে এই যে মিত্রশক্তি যারা হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেন, তারা দাবি করলো যে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং ক্ষতিপূরণটা হবে প্রায় 132 বিলিয়ন গোল্ড। ঠিক আছে, এইটার নাম হচ্ছে ভার্সাই চুক্তি। 1919 সালে চুক্তিটা হয়। ভার্সাই চুক্তি খুবই বিখ্যাত, তোমরা সার্চ করলে এটা নিয়ে ডিটেলস জানতে পারবা। তো ভার্সাই চুক্তির অধীনে জার্মানিকে বাধ্য করা হইলো যে এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 132 বিলিয়ন গোল্ড মার্ক তাদেরকে দিতে হবে। কিন্তু জার্মানি কিন্তু তখন অলরেডি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা যুদ্ধে হারছে, এবং তারা যে যুদ্ধের খরচ করছে, তাদের যুদ্ধের পেছনের যে খরচ এর বড় অংশ তারা ধার করে করছে। কারণ জার্মানির ধারণা ছিল তারা বিশ্বযুদ্ধে কখনো হারতে পারে না, তারা ভাবছিল তারা জিতবেই, এবং তাদের এই যে ভিক্টোরি, এই ভিক্টোরির মাধ্যমে তারা বরং ক্ষতিপূরণ আদায় করবে তাদের শত্রুদের কাছ থেকে, এইটা তাদের ধারণাই ছিল। তো এই কারণে তারা বেশিরভাগ টাকা ধার করে মিলিটারির পেছনে খরচ করছে, যুদ্ধের পেছনে ব্যাপক খরচ করে যুদ্ধ করছে। সো এই হেরে যাওয়ার ফলাফল হিসেবে তাদের যে ধার, এটা আনম্যানেজেবল হয়ে গেছে, এখন এটা কেমনে করবে। এবং এর উপরে ব্রিটেন ফ্রান্স চাপ দিতেছে এত বড় একটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তারা কই থেকে আনবে। তাদের কৃষি শিল্প ব্যবস্থা বেশিরভাগ সেক্টরই ভেঙে পড়ছে, মানে উৎপাদন খুবই নগণ্য, মানে সার্ভাইভাল কঠিন হয়ে গেছে সাধারণ জনগণের। জনগণের মধ্যে দারিদ্র অনেক বেশি বেড়ে গেছে, প্রাইস লেভেল অনেক বেশি বাড়ছে। এর মধ্যে দিয়ে এত বড় একটা টাকার অঙ্কের চাপ কি করবে। সো জার্মানি যেহেতু রিজার্ভ নাই, আহ, তোমার ইয়ে নাই, কি বলে যে ধারের টাকা শোধ করতে হবে। সো আলটিমেটলি তারা এই যে আইডিয়া, ফাইন্যান্সিং বাই প্রিন্টিং লার্জ কোয়ান্টিটিস অফ মানি, টাকা প্রিন্ট করার যে আইডিয়া, এটা তারা অ্যাকসেপ্ট করলো, সেইগনোরেজ নিল। সো সেইগনোরেজ সিস্টেমে যাওয়ার ফলে যেটা হইলো, র্যাপিডলি তাদের কারেন্সি ডিভ্যালু করলো। 1914 সালে $1 তোমার সমান সমান ছিল জার্মানির 4.2 মার্ক। সেটা 1923 সালে, অর্থাৎ এই যে তোমার ভার্সাই চুক্তির পর থেকে প্রাইস বাড়তে বাড়তে একটা পর্যায়ে $1 হয়ে গেছিল 4.2 ট্রিলিয়ন মার্ক। চিন্তা করে দেখো, $1 এগেইনস্ট জার্মান মুদ্রা 4.2 ট্রিলিয়ন মার্ক। ইনফ্লেশন ভেরি ভেরি হাই। সো প্রত্যেকটা জিনিসের প্রাইস মানে 1-2 দিন পর পরই ডাবল হয়ে যাইতো, এবং যারা শ্রমিক ছিল, শ্রমিককে দিনের মধ্যে কয়েকবার পেমেন্ট করা লাগতো, এবং শ্রমিকরা কি করতো, টাকা পাওয়ার সাথে সাথে সেটা খরচ করার জন্য দৌড়াদৌড়ি লাগাই দিত। আদারওয়াইজ তুমি সাথে সাথে টাকা খরচ না করলে টাকার ভ্যালু হারাই যাবে। এবং বার্টার সিস্টেম, এই যে তোমার বিনিময় প্রথা, এটা কমন হয়ে গেছিল, যে মানুষজন টাকা নিতে চাইতো না, উল্টা হচ্ছে কাজের বিনিময়ে তোমার আহ, পণ্য বা অন্য জিনিসপাতি বিনিময় করার চেষ্টা করতো। বেসিক যে ইয়ে ছিল, পণ্যগুলো ছিল, এগুলা মানে আহ, টাকার চাইতে অনেক বেশি ভ্যালুয়েবল ছিল। একটা কাগজ বা একটা তোমার পিঁয়াজ বা একটা হচ্ছে তোমার চালের আহ, এক পোয়া চাল টাকার চাইতে অনেক বেশি ভ্যালুয়েবল, এগুলা দিয়ে মানুষ আদান প্রদান করার চেষ্টা করতো। এবং সোসাইটির মধ্যে ব্যাপক পরিমাণে কেওস সৃষ্টি হলো। মিডল ক্লাসের মধ্যে তোমার যেই সেভিংস ছিল, তাদের পুরা সেভিংসটা গন হয়ে গেল। যেই লোকটা 10,000 মার্ক সেভ করছে, যখন $1 সমান সমান 4.2 ট্রিলিয়ন মার্ক হয়ে গেছে, তখন আর তার 10,000 টাকার কোনো ভ্যালুই নাই, ওটা মানে জিরো। সো পুরা সেভিংস, লাইফ সেভিংস ওয়াইপড আউট। তারা প্রত্যেকে পভার্টি লেভেলের নিচে নেমে গেছে। হ্যাঁ, তো এই প্রচন্ড রাগ ক্ষোভ, এখান থেকে আস্তে আস্তে তাদের কি হয়েছে, তারা এই ডেমোক্রেটিক যে সিস্টেম, এই ডেমোক্রেটিক সিস্টেমের উপর থেকে বিশ্বাস হারায় ফেলছে। এবং এর পরবর্তীতে আসছে হিটলারের যে জনপ্রিয়তা। এই ঘটনায় পরে আসতেছি। তো এখন একটা গ্রাফ দেখাই। এই গ্রাফটা যাওয়ার আগে একটা মজার দেখাই। গ্রাফে যাচ্ছি। প্রাইস অফ এ ডেইলি নিউজ পেপার, একটা দৈনিক পত্রিকার দাম কিভাবে চেঞ্জ হয়েছে। 1921 সালের জানুয়ারিতে এই ভার্সাই চুক্তির পর পর একটা দৈনিক পত্রিকার দাম ছিল 0.3 মার্ক, অর্থাৎ জার্মান মুদ্রায় 30 পয়সা। মে 1922 সালে এটা হয়েছে 1 টাকা, মানে 1 মার্ক মানে জার্মান 1 টাকা। মে 22-এর থেকে অক্টোবর 22, 1922 সাল,
8 মার্ক, 8 গুণ দাম বাড়ছে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি 8 থেকে হয়েছে 100, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর 100 থেকে 1000, সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর 1000 থেকে 2000, অক্টোবরের 1 তারিখ থেকে 15 তারিখ 15 দিনের ব্যবধানে 2000 থেকে 20,000, 15 অক্টোবর থেকে 29 অক্টোবর 14 দিনের ব্যবধানে 1 মিলিয়ন মার্ক, 9 নভেম্বর 15 মিলিয়ন মার্ক, এবং ফাইনালি 17 নভেম্বর 1923 70 মিলিয়ন মার্ক। এই ছিল একটা দৈনিক পত্রিকার মূল্যস্ফীতি। 30 পয়সার দৈনিক পত্রিকা 70 মিলিয়ন মার্কে যা পৌঁছাইছে। 70 মিলিয়ন মানে 7 কোটি, ঠিক আছে? তো 7 কোটিতে যা পৌঁছাইছে, এত বেশি মূল্যস্ফীতি এখানে ঘটছে জার্মানিতে। সো গ্রাফটা আমরা একটু আসি। গ্রাফে এখানে দেখাচ্ছিল যে এই, কিভাবে করে মূল্যস্ফীতি হয়েছে। এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, ঠিক আছে? লগারিদমিক স্কেলে লগের 10 বেস ধরে এই গ্রাফটা আঁকা হয়েছে। হ্যাঁ, সো 1 জানুয়ারি 1918 থেকে কিভাবে করে দাম বাড়ছে, মূল্যস্ফীতি হয়েছে মানে ভয়াবহ মাত্রায়। বিশেষ করে 1922-এর জুলাইয়ের পর থেকে মানে একেবারে র্যাপিডলি খারাপভাবে প্রাইস বেড়ে গেছে। দিনে দিনে প্রাইস মারাত্মকভাবে ইনক্রিজ করছে। ওকে, সো এই ছিল জার্মান ইনফ্লেশনের সিচুয়েশন। ওকে, সো এখন এটা যদি তোমাদেরকে আরো কিছু মজার ছবি আমি তোমাদেরকে দেখাই, দেখো এই যে এত বেশি মানে দাম বাড়ছে, 70 মিলিয়ন দিয়ে তোমার একটা দৈনিক পত্রিকা কিনতে হয়, এটা মানুষ কেমনে কিনবে? দেখো, দৈনিক পত্রিকা বা হচ্ছে ছোটখাটো জিনিস কেনার জন্য এখন আর 100-200 টাকার নোট দিয়ে কোনো কাজ হবে না। সো এরা কি করছে, 1 মিলিয়ন মার্ক, দেখো 1 মিলিয়নের মুদ্রা ছাপাইছে, 1 বিলিয়ন মার্কের মুদ্রা ছাপাইছে, 2 বিলিয়ন মানে 2 বিলিয়ন মার্কের মুদ্রা ছাপাইছে। সো এরকম বড় বড় কি বলে যে সংখ্যার নোট ছাপায়া তারা তখন ট্রানজাকশন স্টেবল রাখার চেষ্টা করছে। তারপরও স্টেবল রাখা যাচ্ছে না, কারণ এটা তো দিনে দিনে ডাবল হয়ে যেতেছে, দিনে দিনে সপ্তাহ সপ্তাহ ডাবল ট্রিপল করে প্রাইস লেভেল বাড়তেছে, ভয়াবহ মাত্রা ইনফ্লেশন। কি করবে দেখো, সেন্ট্রাল ব্যাংক তারা টাকা ছাপাইতেছে মানে মানে বাল্ক অ্যামাউন্টে, বিশাল অ্যামাউন্টে টাকা ছাপায়ে তারা হচ্ছে টাকা সাপ্লাই দিচ্ছে ইকোনমিতে। এবং মজার বিষয়, যত বেশি টাকা ছাপাই ইকোনমিতে ছাড়া হইতেছে, ততই এই টাকার ভ্যালু আরো ফল করতেছে। এবং এই দেখো, এই যে এইগুলা হচ্ছে লন্ড্রি বাস্কেট, ওই যে মানে তোমার কাপড় চোপড় লন্ড্রি করার জন্য যে বাস্কেট ইউজ করতো মানুষ, এই বাস্কেট গুলা ভইরা ভইরা শ্রমিকরা তাদের বেতন নিতে আসতেছে, বা হচ্ছে কোম্পানিগুলা তাদের পেমেন্ট নিতে আসতেছে। হুম, এই মানে বাক্স ভর্তি করে টাকা নিয়ে তারপরে সাথে সাথে ওটা খরচ করার চিন্তা করতে থাকতো মানুষ। এবং টাকার যে মুদ্রা মানে কারেন্সির ভ্যালু কোথায় যায় পৌঁছাইছে দেখো। টাকা অ্যাকচুয়ালি একটা খেলনা হিসেবে পরিণত হয়েছে। টাকা দিয়ে মানে বাচ্চা কাচ্চারা রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে, কাটাকাটি করতেছে, মানে টাকার আসলে কোনো ভ্যালুই নাই। ইট বিকেম অবসোলিট, এবং মানুষ বার্টার বা বিনিময় সিস্টেমকেই গ্রহণ করে নিছে, মানে টাকার আসলে আর কোনো ভ্যালু অবশিষ্ট থাকে নাই। সো এখান থেকে আমরা ওই যে ইনফ্লেশনের যে কস্ট গুলা, এগুলাকে একটু মিলাবো। দেখো, তোমাদেরকে আমি ইনফ্লেশনের কিছু কস্ট পড়াইছিলাম, এই টিএম কে তো একটু আগেই পড়াইছি। দেখো, কস্ট অফ ইনফ্লেশন, যে সুলেদার কস্টটা কি ছিল, যে টাকার ভ্যালু ম্যানেজ করার জন্য যে তোমার হ্যাসেল করতে হয়। তো জার্মান ইনফ্লেশনে মানে এতটাই সুলেদার কস্ট বেড়ে গেছিল, ওই যে বললাম না, যে দিনে দিনে সাথে সাথে টাকা পয়সা খরচ করার জন্য মানুষজন পাগল হয়ে যাইতো, কোথায় টাকা রাখবে। এবং এই প্যারায় আসলেই মানুষের জুতার চামড়া ক্ষয় হয়ে যাইতো। এবং এর ফলাফল হিসেবে পুরো কান্ট্রির যে ইকোনমি, এটা ইনএফিসিয়েন্ট হয়ে গেছিল। মানুষ আর প্রোডাকশন নিয়ে বা ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তা করতো না। নতুন সেক্টরে টাকা ঢালা বা হচ্ছে নতুন ভাবে ব্যবসা করার চিন্তা ভাবনা মানুষের মাথা থেকে পুরোপুরি চলে গেছিল। একমাত্র চিন্তা ছিল কিভাবে করে টাকার ভ্যালু সেভ করা যায়। মেনু কস্ট প্রচন্ড রকম বেড়ে গেছে। কিভাবে বাড়ছে? ধরো একটা জার্মান রেস্টুরেন্টে মানুষ খাইতে গেছে, একজন ওয়েটারের একটা স্পেসিফিক ডিউটি ছিল। ডিউটিটা কি? ওই লোকটা একটা টেবিলের উপরে দাঁড়ায়া ওই প্রাইস প্ল্যাকার্ড হাতে দাঁড়ায় থাকতো, যে আগামী 1 ঘন্টার জন্য এই প্রোডাক্টের প্রাইস এত, ঠিক আছে, একটা কোল্ড ড্রিঙ্কস এর প্রাইস এত, বার্গারের দাম এত, রোলের দাম এত, ড্রিঙ্কস এর দাম এত। 1 ঘন্টা পরে এই ওয়েটার প্ল্যাকার্ড চেঞ্জ করে নতুন প্রাইস লেভেল নিয়ে আবার দাঁড়ায় যেত, যে আগামী 1 ঘন্টার জন্য প্রাইস আন। প্রচন্ড ভাবে ফার্ম গুলাকে প্রাইস চেঞ্জ করে করে ব্যবসা করতে হইতো। মেনু কস্ট এক্সট্রিম লেভেলে পৌঁছায় গেছিল। এবং কনজিউমাররা কখনোই আর বেস্ট প্রাইসে সব মানে শপিং করতে পারতো না। একটা বাজারে গেছে, ধরো ধরো আমাদের নিউ মার্কেটে বাজার করতে গেছো, এখানে যা বলতেছো একটা শার্টের দাম পছন্দ হয়েছে 1000 টাকা, তুমি বলতেছো না মামা আমি 600 টাকা দিব, এবার এটা কোনোভাবেই 1000 টাকার কমে দিবে না। তুমি চলে গেলা নূরজাহান মার্কেটে, নিউ মার্কেটের অপোজিটে, ওখানে যা সেম শার্টটা খুঁজে পাইলা, ওখানে মামা চাইতেছে 1200 টাকা।
তুমি তো প্যারায় পড়ে গেলা যে 1,000 টাকা দিতে চাইছিল, এখন তো 1,200 টাকার কমে দিচ্ছে না, তুমি ফেরত গেছো। ফেরত যে নিউ মার্কেটে যায় আবার দেখতেছো এখন শার্টের দাম হয়ে গেছে 1,500 টাকা। মানে কোনোভাবেই বেস্ট প্রাইসে বার্গেইন করে জিতে কোনো শপিং করার চান্সেস নাই। শপিং ট্রানজাকশন সিস্টেম ব্রেকডাউন করছে, একইভাবে ট্যাক্স সিস্টেম ব্রেকডাউন করছে। কারণ সরকার যতভাবেই ট্যাক্স রেট ইনক্রিজ করে ক্যালকুলেট করে ট্যাক্স রেট দেয় না কেন, ওই যে 6 মাসের একটা ডিলে থাকে ট্যাক্স কালেকশনের সময়, যে দেখা যায় টাকার ভ্যালু প্রচন্ডভাবে ফল করছে, যেই টাকা ট্যাক্স হিসেবে আসছে ওইটা দিয়ে আর তেমন কোনো স্পেন্ডিং করা যাচ্ছে না। সো ট্যাক্স সিস্টেম পুরোটা ডিস্টর্টেড হয়ে গেছে। এবং এই যে গভর্নমেন্ট বিগার ব্যাংক নোট প্রিন্ট করা শুরু করছে, এবং হচ্ছে মানি তার পারপাস হারায় ফেলছে। মানির পারপাস হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম। সো মানিকে আর মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে গ্রহণ করতেছে না, মানুষ বার্টার বা হচ্ছে পণ্যের আদান প্রদান গ্রহণ করতেছে। সো এইভাবে করে এক্সট্রিম লেভেল অফ প্রবলেম এই ইকোনমিতে ক্রিয়েটেড হচ্ছে। এবং এর যে মূল হোতা হইতেছে গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক। এইটার নামই হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি, যার মাধ্যমে বলা হয় যে আলটিমেটলি দেশের প্রাইস লেভেল সেন্ট্রাল ব্যাংকের হাতেই আছে। মানির সাপ্লাই নিয়ন্ত্রণ করার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক আসলে দেশের ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে, এবং টাকার ভ্যালু নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ওয়েলথের লেভেল চেঞ্জ হয়, ধনী ধনী হইতে থাকে, গরিব আরো গরিব হইতে থাকে। সো জার্মান হাইপার ইনফ্লেশনের শেষ দিকে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন আসতেছে যে এর সমাধান কি, কিভাবে তারা এখান থেকে বের হয়ে আসলো। তো দেখো, রেজলিউশন বা সমাধান কিভাবে হয়েছে। 1923 সালের শেষের দিকে ওরা যেটা করছে, এক্সট্রিম কিছু কাজ করছে, মানে নির্দয় আচরণ করছে। গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি কর্মচারীদের 1/3 ছাঁটাই করে ফেলছে, ওরা চাকরিচ্যুত করে দিছে। কেন? কারণ সরকারের বাজেটের একটা বড় অংশ যাইতো সরকারি চাকরিজীবীদের বেতনে। তো এই বেতনের 1/3 কমায় ফেলার জন্য তাদেরকে ছাঁটাই করে ফেলছে। এবং স্ট্রিক্ট পলিসি দিছে যে সরকারি টাকা খরচ করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আর অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না, এমনকি প্রয়োজনীয় অনেক খাতেও খরচ করা যাবে না। স্ট্রিক্ট খরচের খাত নির্ধারণ করে দিছে এবং ট্যাক্স রেট বাড়ায় দিছে। ঠিক আছে, যে সরকার এখন বাজেট ঘাটতি পূরণ করতে চায়, ট্যাক্স রেট আগের চেয়ে বেশি হবে। এবং এই যে তোমার ভার্সাই চুক্তির অধীনে যেই তোমার ছিল পেমেন্ট দেওয়ার যে ব্যাপারটা ছিল, এইটা আরেকটা চুক্তির মাধ্যমে কমায় আনা হয়, যেটার নাম হচ্ছে দাওয়েস প্ল্যান। এই দাওয়েস প্ল্যানটা করা হয় যে নেগোসিয়েশন করা হয় ইউএস এর সাথে, এবং ইউএস এর মাধ্যমে অন্যান্য অ্যালাইড ফোর্সেস, ব্রিটেন, ফ্রান্স। সো ইউএস কে ব্যবহার করে ইউএস এবং অন্যান্য ইয়ের মাধ্যমে ধীরে ধীরে যেটা করা হয়, এই রিপেমেন্ট, রিপারেশন খরচ, ড্যামেজ, কি বলে, ড্যামারেজ, যেটা যুদ্ধের ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করা হয়। তো এখান থেকে একটা বোঝা নামে ওদের ঘাট থেকে, এবং একটা নতুন সেন্ট্রাল ব্যাংক ওরা বানায়, যেটা নাম হচ্ছে রেতেন ব্যাংক। এটা আগের যে সেন্ট্রাল ব্যাংক, এটাকে রাইক ব্যাংক, এই রাইক ব্যাংককে রিপ্লেস করে নতুন ব্যাংক হয় রেতেন ব্যাংক। এবং তাদের নির্দিষ্ট কিছু স্ট্রিক্ট পলিসি দেওয়া হয়, এবং এই পলিসিতে বলা হয় যে গভর্নমেন্টকে এখন আর যখন তখন টাকা ছাপাই দেওয়া যাবে না, নির্দিষ্ট আইনের অধীনে অল্প পরিমাণে টাকা ছাপাইতে হবে, এবং টাকার যেই কারেন্সিকে চেঞ্জ করে ফেলা হয়। আগের কারেন্সিকে বাতিল ঘোষণা করা হয়, নতুন একটা কারেন্সি করা হয় রেতেন মার্ক, ওই যে রেতেন ব্যাংকের থেকে রেতেন মার্ক। আগের যে পেপার মার্ক, এইটাকে নতুন করে ভ্যালুয়েশন করা হয়, 1 রেতেন মার্ক বিকামস 1 ট্রিলিয়ন পেপার মার্কস। আগের 1 ট্রিলিয়ন সমান সমান নতুন 1 মার্ক। এবং এই টাকার ভ্যালুটা ল্যান্ড এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেট এবং এগুলা দিয়া ব্যাকআপ হবে। এর আগে গোল্ড সিস্টেম ছিল, গোল্ড সিস্টেম থেকে বের হয়ে ওরা হচ্ছে টাকা ছাপাইছে উইদাউট এনি ব্যাকিং। সো এরপরে আবার ল্যান্ড এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটের মাধ্যমে ব্যাকিং করে তারপরে নতুন কারেন্সি ছাপায়, এবং সেখানে পুরান কারেন্সিটাকে পুরোপুরি বাতিল হিসেবে ইকোনমি থেকে সরায় ফেলা হয়। এই ছিল জার্মানির ঘটনা। এখানে কোনো প্রশ্ন আছে আপনাদের? তো আচ্ছা, লাস্ট ওই পয়েন্টটা যে কি বললো? লাস্ট পয়েন্টটা কোনটা? স্যার এই যে নতুন ল্যান্ড কারেন্সি। এন্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটস, স্যার এটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, জিনিসটা হইলো যে একটা সময় যখন মানে পেপার কারেন্সি যখন প্রথম শুরু হওয়ার সময় এটাকে গোল্ডের ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করা হয়। যেমন ধরা হয় যে 1 আউন্স গোল্ড সমান সমান হবে এত ডলার। ঠিক আছে, সো গোল্ডের ভ্যালু অনুসারে কারেন্সির মান নির্ধারণ করা হইতো আগে। একটা পর্যায়ে ওখান থেকে সরে আসে যে আমরা এখন কারেন্সির বেসিসে কারেন্সি ছাপাইতে পারবো, যে ডলারের বেসিসে এত ডলার ছাপাবো, এইভাবে করে সিস্টেমটা চালু করে। ঠিক আছে, এবং জার্মানিও ওইটা করে, যে জার্মানির মুদ্রাও প্রথমে গোল্ডের ভ্যালুর সাথে কানেক্টেড ছিল, যে গোল্ডের ভ্যালু যেভাবে চেঞ্জ হবে সেভাবে হচ্ছে কারেন্সি প্রিন্ট করবে বা কারেন্সি ছাপাবে। হ্যাঁ, গোল্ড অনুযায়ী কারেন্সির মান নির্ধারণ করা হবে।
ওইখান থেকে সরে আইসা ওরা ইচ্ছা মতো যে টাকা ছাপাইছে, যার ফলে আসলে প্রবলেমটা ক্রিয়েটেড হয়েছে, যে ওই কারেন্সির অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। হুম। যে ওই এক তোমার মার্ক সমান সমান আসলে কতটুকু গোল্ড, এই যে ব্যাকিংটা, এই যে কানেকশনটা, এটাকে ভেঙে ফেলা হয়েছিল। তো পরবর্তীতে তোমার জমির মূল্য বা ইন্ডাস্ট্রিয়াল যেই অ্যাসেট, এগুলোর মূল্যের সাপেক্ষে ওই কারেন্সির মূল্য নির্ধারণ করা হয়। ঠিক আছে, যে এই জমির মূল্য বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটের মূল্যের সাথে সাথে কারেন্সির মূল্যটা চেঞ্জ হবে বা নির্ধারণ করা হবে। তো ওইভাবে করে হচ্ছে নতুন করে মূল্যমানটা ঠিক করা হয় আর কি। ওকে, আর কোনো প্রশ্ন আছে? স্যার, বলেন। স্যার, মানে নর্মালি স্যার একটা গভর্নমেন্ট তো ট্রেস করতে পারে যে হচ্ছে আমার এতটুকু প্রোডাকশন হবে, হুম। বাট তার চেয়ে বেশি কেন তারা হচ্ছে বাজেট দেয়? মানে বাংলাদেশের মধ্যে হচ্ছে মানে 5 লক্ষ কোটি টাকা হচ্ছে প্রোডাকশন এরকম হয়েছে, বাট 7 লক্ষ কোটি টাকা বেশি বাজেট দিছে। তো সরকার তো জানতো যে হচ্ছে আমার এতটুকু প্রোডাকশন হবে, তাও কেন এই কাজটা করে? এখন এই জিনিসটা মানে কেন করে, বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্টের যেই বেতনের খাত, ধরেন গভর্নমেন্ট পরিচালনা করার জন্য পুলিশ, মিলিটারি, সরকারি চাকরিজীবী মিলায় একটা বিরাট অঙ্কের টাকা বেতনে চলে যায়। তারপরে হচ্ছে আপনার দেশের বিভিন্ন জায়গার মেইনটেনেন্স, ধরেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হ্যাঁ, ল্যাম্পপোস্ট, ইলেকট্রিসিটি, পাওয়ার প্ল্যান্ট, গ্যাস প্ল্যান্ট, এই ধরনের অনেক জায়গায় সরকারকে ভর্তুকি দিতে হয়। তারপরে আপনার বন্যা, তারপরে দুর্যোগ, এই সমস্ত কারণে অনেক সময় ত্রাণ দিতে হয়। সো এর বাইরেও যেটা হয়, গভর্নমেন্ট যখন ডেভেলপমেন্ট প্রজেক্ট নেয়, হ্যাঁ, নতুন করে আপনার বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার বানানো, বা হচ্ছে কর্মসংস্থানের জন্য কিছু ক্ষেত্র তৈরি করা, এগুলো করতে যায় গভর্নমেন্টের একটা প্ল্যান থাকে যে আমরা আসলে আমার মানে ইকোনমির সাইজকে আমি বাড়াইতে চাই। মানে একটা গভর্নমেন্টের উপরে তুমি ট্রাস্ট কেন রাখবা? গভর্নমেন্ট তোমাকে বলবে যে আমি এই এই জায়গায় খরচ করার মাধ্যমে নতুন করে কর্মসংস্থান তৈরি করব, আমি এই এই জায়গায় রাস্তা বানাই দিব, আমি এই জায়গায় হচ্ছে তোমার রাস্তা মেরামত করে দিব, আমি সরকারি চাকরিজীবীদের বেতন এতখানি বাড়াই দিব। এগুলা, এই খরচগুলোর মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট পাবলিকের আস্থা অর্জন করে। তো একটা সিগনিফিকেন্ট লেভেলের স্পেন্ডিং না থাকলে গভর্নমেন্ট কিন্তু তার যে এজেন্ডা, এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমাদের মতো দেশের ক্ষেত্রে যেটা দেখা যায়, বা ওই ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে, যে আমরা যেই পরিমাণ ডেভেলপমেন্ট আশা করি বা যেটা চাই, সেটা পূরণ করতে গেলে আমাদের যেই ইন্টারনাল রেভিনিউ, সেটা দিয়ে এটা পূরণ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা বৈদেশিক ঋণের উপরে অনেক সময় নির্ভর করি। আবার ঋণের বাইরে যেও আমরা দেশে বন্ড বা হচ্ছে এখান থেকে নেওয়ার চেষ্টা করি। এখন এর বাইরেও যখন বাজেটে তোমার আনএক্সপেক্টেড স্পেন্ডিং বাইরে যায়, ঠিক আছে, যে তোমার ওই যে বৈদেশিক ঋণের উপরে সুদ দিতে হবে, সুদের একটা বড় অংশ তোমাকে রিপেমেন্ট করা লাগে, তারপরে দুর্যোগ হইলে ত্রাণের একটা বড় টাকা দেওয়া লাগে, বা এই যে ডেভেলপমেন্ট প্রজেক্টের বাজেট ধীরে ধীরে বাড়তে থাকে। তো এই যে বাড়তি খরচ, এই বাড়তি খরচের টাকা গভর্নমেন্ট কোত্থেকে দিবে? তখন গভর্নমেন্ট টাকা ছাপানোর প্ল্যান করে। ঠিক আছে। সো গভর্নমেন্ট কেন আসলে বাজেট এইভাবে বেশি নেয়, এটার পেছনে কারণটা হচ্ছে ওই ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ডেভেলপমেন্টের এজেন্ডার মাধ্যমেই সরকার টিকে থাকে, বা সরকারের যে লেজিটিমেসি এটা বজায় থাকে। সো আলটিমেটলি গভর্নমেন্ট ওই লুপে চলতে থাকে। আর কোনো প্রশ্ন? স্যার, এই যে আনডেভেলপমেন্ট অথবা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো লোন নিয়ে থাকে স্যার, লোনটা কি আলটিমেটলি ইনফ্লেশন কমায় নাকি স্যার? এটা আরো না না, লোন বাড়ায়, লোন ইনফ্লেশন বাড়াবে। তুমি যখন সুদ দিবা, সুদের বোঝাটা পাবলিকের ঘাড়ে পড়বে। এখন এটা কিভাবে বসবে? ওই যে গভর্নমেন্ট ভ্যাট নিবে, ভ্যাটের মাধ্যমে হচ্ছে তোমার ইয়ে বাড়াবে, গভর্নমেন্টের রেভিনিউ বাড়াবে, তারপর হচ্ছে তেলের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে, ইলেকট্রিসিটির দাম বাড়ায়, ওখান থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে সুদ পরিশোধ করার চেষ্টা করবে। তা আলটিমেটলি জনগণের এই আহ, বোঝাটা বহন করতে হবে। তুমি যেমন আয়কর থেকে বেশি ট্যাক্স দিবা, আবার যখন গভর্নমেন্ট ভ্যাট নেয় তখন পণ্যের দাম বাড়ে, পণ্যের দাম বাড়লে তোমাকে ওই বেশি টাকা দিয়ে পণ্য কিনতে হয়। সো আলটিমেটলি ইনফ্লেশন ইকোনমিতে বাড়বে এবং আহ, সাধারণ জনগণের উপরে চাপ বাড়বে। ওকে। সো এরপর আমি পরের ইয়েটাতে যাই। আর একটা ইয়ে আছে, তোমার ছোট গল্প আছে, ইনফ্লেশন ইন জিম্বাবুয়ে। এটা আমি 2 মিনিটে ব্যাখ্যা করে শেষ করে দিব, তারপরে আমাদের ক্লাস শেষ। এই লোকটাকে চিনো তোমরা? রবার্ট মুগাবে না? ইয়েস, রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। আচ্ছা। সো রবার্ট মুগাবের যে কাহিনী, এটা আমি একটু ছোট করে ব্যাখ্যা করি। রবার্ট মুগাবে ছিল একজন মার্কসিস্ট দর্শনে বিশ্বাসী লোক। ঠিক আছে, কার্ল মার্কসের যেই ইকুয়াল প্রপার্টি রাইটস এর যেই ধারণা, এটাতে সে বিশ্বাসী ছিল। অর্থাৎ সে আহ, সমাজের যেই একদম দরিদ্র জনগণ, ঠিক আছে, বিশেষ করে জিম্বাবুয়ের যে ব্ল্যাক কমিউনিটি, হ্যাঁ, তাদের সমান সম্পদ ডিস্ট্রিবিউশনের প্ল্যান করলো। তো জিম্বাবুয়ে একটা সময় কলোনি ছিল, এখানে সাদাদের ডমিনিয়ন ছিল, তারা হচ্ছে তোমার জমিদার ছিল। সো রবার্ট মুগাবে আসার পরে আস্তে আস্তে সে জমিদারদের থেকে বা যেই হোয়াইট পিপল ছিল তাদের সম্পত্তি, ইন্ডাস্ট্রি, এগুলা রাষ্ট্রায়ত্ত করে ফেলে। রাষ্ট্রায়ত্ত করে সাধারণ জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট বা তাদের এমপ্লয়মেন্টের জায়গা তৈরি করতে শুরু করে।
বিশেষ করে এই যে তোমার জমি, হ্যাঁ, ল্যান্ডের বিশাল একটা রিফরমেশন আইন সে নিয়ে আসে। এবং এই ল্যান্ড রিফরমেশনের ফলে যেটা হয়, যেই হোয়াইট পপুলেশন ছিল যারা হচ্ছে জমি নিয়ন্ত্রণ করতো, বা এই জিম্বাবুয়ের এগ্রিকালচার প্রোডাকশনের নিয়ন্ত্রণটা যাদের হাতে ছিল, তারা এখানে ভয় পায় দেশ ছেড়ে চলে যেতে শুরু করলো এবং অনেক ক্ষেত্রে কৃষির উৎপাদন কমে গেল। এবং নতুন করে এই যে ল্যান্ডের যে রিফর্ম হয়েছে, এই রিফর্মের মধ্যে বেশ কিছু দুর্নীতি হইলো। যেমন এই দুর্নীতির ফলে এই তোমার ক্যাবিনেটের বেশ কিছু মন্ত্রী, রবার্ট মুগাবের মন্ত্রী, এরা অনেক জমি ইন্ডাস্ট্রিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, চেষ্টা করার ফলে যেটা হইলো যে ফার্মার যারা আছে, ফার্মাররা কান্ট্রি থেকে চলে গেল, এবং দেশের উৎপাদনের পরিমাণ কমলো। সো দেশের উৎপাদন পরিমাণ কমতে থাকলে যেটা হয়, সরকারের ট্যাক্স রেভিনিউ কমে যায়। এবং সরকারের ট্যাক্স রেভিনিউ কমলে আলটিমেটলি আমরা জানি যে সরকারের একটা ঘাটতি তৈরি হয়, বাজেট ঘাটতি তৈরি হয়। তো মুগাবে, এই লোকটা একটু চালাক। এই লোকটা চালাকি কোথায় করছে? এই লোকটা জার্মানি ইনফ্লেশনের কাহিনী জানে, যেহেতু এই ঘটনাটা ঘটতেছে কিন্তু 2000 সালের পরে। হুম। সো সে বুঝছে যে টাকা ছাপাইলে ইনফ্লেশন হবে। তো সে কি করছে? প্রাইস কন্ট্রোল বসানোর চেষ্টা করছে। ওই যে প্রাইস সিলিং, মাইক্রো ইকোনমিক্সে তোমরা পড়ছো, প্রাইস সিলিং দেওয়ার চেষ্টা করছে যে আমি টাকা ছাপাবো, কিন্তু এই সব জিনিসের দাম সর্বোচ্চ এত হইতে পারবে। পণ্যের দামগুলো সে লিস্ট করে করে বাইধা দিল যে না, এর বেশি দাম চার্জ করা যাবে না। সো প্রাইস কন্ট্রোল দিলে কি হয় আমরা জানি, যে ইকুইলিব্রিয়ামে, যদি ইকুইলিব্রিয়ামের নিচে তুমি প্রাইস কন্ট্রোল দাও, আলটিমেটলি উৎপাদন কমে যাবে। কারণ যখন সেলাররা দেখবে আমার উৎপাদন খরচ বেশি, বরং দাম কম দিতেছো, তখন আমি উৎপাদনই করব না। তো উৎপাদন না করলে একটা বিরাট শর্টেজ দেখা দিবে ইকোনমিতে। এবং এই শর্টেজের ফলে কি হবে, যে তোমার ইকোনমির যে প্রাইস কন্ট্রোল, এটা আর কাজ করবে না। ঠিক আছে। এবং ইকোনমিতে এক ধরনের একটা আন্ডারগ্রাউন্ড ইকোনমি ক্রিয়েট করবে, যেটা সরকারের ইয়ের বাইরে, ঠিক আছে, সরকারের আয়ত্তের বাইরে একটা আন্ডারগ্রাউন্ড ইকোনমি চলবে। এবং আস্তে আস্তে এটা ভেঙে পড়বে, প্রাইস কন্ট্রোল ভেঙে ইনফ্লেশন তৈরি হবে। এবং এই যে ট্যাক্স কালেকশন, এই ট্যাক্সকে জনগণ তখন অ্যাভয়েড করার চেষ্টা করবে। So, এইভাবে করে চলতে থাকে রবার্ট মুগাবের সিস্টেম। যেটা হয় 2008 সালের জুলাই মাস, জিম্বাবুয়ের রিপোর্টেড ইনফ্লেশন, ঠিক আছে, মানে অফিসিয়াল ইনফ্লেশন রেট ছিল 231 মিলিয়ন%। চিন্তা করে দেখো, 231 মিলিয়ন%। এই ছিল ভয়াবহ মাত্রার ইনফ্লেশন। সো 48 ঘন্টার মধ্যে যদি তুমি পেমেন্ট কালেক্ট না করো এবং খরচ না করো, ওই টাকা নেওয়ার কোনো মানে নাই। যত পেমেন্ট ছিল, যত সেভিংস ছিল, পুরাপুরি ডেস্ট্রয় হয়ে গেছিল, কোনো সেভিংস আর বাকি ছিল না। আর তখন মানুষ এই কারেন্সিকে বাদ দিয়ে ওই বিনিময় প্রথার মধ্যে আবার যাওয়ার চেষ্টা করছে। সো এটা ছিল 2008 সাল, মানে এই হাইপার ইনফ্লেশনের শেষের দিকে। 2009 সালের মার্চে জিম্বাবুয়ে যেটা করে, তাদের নিজস্ব যে কারেন্সি জিম্বাবুয়েন ডলার, এটাকে বাতিল ঘোষণা করে দেয়। এবং তারা আবার যেটা করে, ইউএস ডলার এবং সাউথ আফ্রিকান র্যান্ড, দুইটা অন্য দেশের ভিনদেশি কারেন্সিকে নিজেদের ন্যাশনাল কারেন্সি হিসেবে ঘোষণা করে। তারা তাদের ওই অ্যাসেটের সাথে অ্যাডজাস্ট করে তারা হচ্ছে ওই টাকা সোয়াপ করে ইউএস কারেন্সি নিয়ে আসে এবং সাউথ আফ্রিকান কারেন্সি নিয়ে আসে। এগুলা দিয়ে আসলে তাদের পুরো কারেন্সিটাকে বাতিল ঘোষণা করে ওইভাবে চালাইতে থাকে। হুম। এবং যেহেতু ইউএস কারেন্সির সাপ্লাই, এটা শুধুমাত্র ইউএস গভর্নমেন্ট বা ফেডারেল রিজার্ভ নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে তাদের এই টাকা ছাপানোর যেই অস্থিতিশীল অবস্থা, এখান থেকে তারা আসলে আস্তে আস্তে স্টেবিলাইজড হয়। এবং এটাতে এখনো এই ইম্প্যাক্টটা রয়ে গেছে। ধীরে ধীরে তারা এখন নিজেদের একটা কারেন্সি তৈরি করার চেষ্টা করতেছে। এখন কি অবস্থায় আছে এটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা নিজেরা খুঁজে নিও। আর একটা টাস্ক তোমাদের নিজেদের দিব, যেটা হচ্ছে ভেনিজুয়েলার হাইপার ইনফ্লেশন। এটা তোমরা নিজেরা সার্চ করে দেখবা কেন ভেনিজুয়েলার হাইপার ইনফ্লেশন হইলো, তারপর এখন কি অবস্থায় আছে। সো এই হচ্ছে আমাদের ডিসকাশন 4, এখানেই সমাপ্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার তাহলে তো আলটিমেটলি কাগজের মুদ্রার কোনো ভ্যালু নাই, এটা স্যার যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে যাইতে পারে। কাগজের মুদ্রার ভ্যালু খুবই কম, এবং টাকা সেভ করা খুবই বোকামি। টাকা, আহ, টাকায় মানি সেভ করা, বা মানে টাকায় পেমেন্ট নেওয়া, হ্যাঁ, আজীবন হচ্ছে তোমার টাকার মাধ্যমে কি বলে যে চলার ইচ্ছা বা সেভ করার ইচ্ছা, এটা খুবই বোকামি। যে কোনো সময় টাকার ভ্যালু ফল করবে এবং সিস্টেম কোলাপস করবে, এটা হইতেই পারে। তো এটা এটার কোনো সলিউশন কি রিয়াল কারেন্সি ভ্যালু হিসেবে নাই। গোল্ড ইউজ করা? তোমার এমন কোন একটা কারেন্সি লাগবে যেটার ইন্ট্রিনসিক ভ্যালু আছে। হ্যাঁ, এটা গোল্ড হইতে পারে, সিলভার হইতে পারে, ব্রোঞ্জ হইতে পারে। এমন জিনিস লাগবে যেটার একটা নিজস্ব ভ্যালু আছে, ওই ভ্যালুটা স্থিতিশীল। ঠিক আছে, মানে ওই জিনিস তুমি রেখে দিলে সারা জীবনই ওইটার কোনো না কোনো ভ্যালু আছে। তুমি এখন 100 টাকা রেখে দাও, বা 50 বছর আগের ওই মুদ্রা কয়েন নিয়ে আসো, বা হচ্ছে টাকার ইয়ে নিয়ে আসো, ওইটা এখন আর অচল, চলবে না।
তোমার এমন একটা কারেন্সি লাগবে যেই জিনিস আজীবনই চলবে। ওটার মানে পৃথিবী যতদিন থাকবে ওটার কোনো না কোনো ইন্ট্রিনসিক ভ্যালু আছে। সো ভ্যালুয়েবল সামথিং শুড বি কারেন্সি। তাইলে ওটার বিনিময়ের হারটা ঠিক থাকবে এবং ওইটা ছাপানো সহজ না। যখন তুমি অ্যাসেট দিয়ে কারেন্সি বানাবা তখন এটা তুমি আনলিমিটেড সাপ্লাই ক্রিয়েট করতে পারবা না। ঠিক আছে, তখন তুমি সাপ্লাই বাড়াইলেও ইনফ্লেশনের মাত্রাটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে, বা এরকম অসহনীয় মাত্রা হাইপার ইনফ্লেশন কখনোই জেনারেট করবে না। আর এখানে বিনিময় হিসাবে বিনিময় প্রথা যেটা ওই যে চাল বার্টার, দিয়ে গম কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বার্টার সিস্টেম। ওইটাও তো ভালো তাই না? বার্টার সিস্টেম ভালো, কিন্তু এটা তো খুবই ইনকনভেনিয়েন্ট, খুবই অসুবিধাজনক। মানে এটা তুমি সবসময় করতে পারবে না তো। তোমাকে আলটিমেটলি একটা ভ্যালু নির্ধারণ করতে হবে। এখন তুমি ধরো চাল দিয়া কাপড় বিনিময় করবা, কিভাবে করবা? এটাও করতে পারো তুমি, মানে এখন শেষ জামানায় আমরা চলে আসছি, মানে আলটিমেটলি এন্ড অফ টাইমস অলমোস্ট। তখন এখন তোমার মানে এই সিস্টেম থেকে বেঁচে থাকার স্বার্থে তুমি এটা চাইলে করতে পারো। হুম। বাট এটা তোমাকে অনেক বেশি ডিফিকাল্ট করে ফেলবে লাইফ। ঠিক আছে, যে তুমি একটা কলম কিনবা, তোমার কলমের জন্য তুমি কি বিনিময় করবা? ছোট 5 টাকার একটা জিনিস। তোমার নিজেকে তাহলে তোমার কাছে এরকম 5 টাকার ভ্যালুয়েবল কিছু একটা থাকতে হবে যেটা দিয়ে তুমি বিনিময় করতে পারো। যদি না থাকে তাহলে তুমি কিভাবে বিনিময় করবা? তো বিনিময় তখন কঠিন হয়ে যায় আর কি। বাট যদি উপায় না থাকে তখন এটাই ভালো। আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি টাকা না না থাকে,